নমস্কার, বাংলা স্ফিয়ারে আপনাদের স্বাগত জানাই। দেখুন, বাঙালির শিরদাঁড়াটা কোথায় গেছে কেউ খুঁজে পাচ্ছে না, কিন্তু দুটো ব্যাপারে বাঙালির সঙ্গে পাল্লা দিতে পারে এমন কোনো জাত ভারতবর্ষে নেই। এক নম্বর হলো, কোথাও কোনো বড় ঘটনা ঘটে গেলে যে যার মনের মাধুরী মিশিয়ে তত্ত্বকথা ছড়ানো এবং নানাবিধ ষড়যন্ত্রের থিওরি খাড়া করে একটা দৃষ্টি আকর্ষণের চেষ্টা। এই যে কনস্পিরেসি থিওরিজ যারা, তারা তাদের উদ্দেশ্যটা কী সেটা বোঝা যায়। আর তত্ত্বকথা যারা বলেন, অনেক সময় অর্বাচীনের মতো বলেন, তাদের আপনারা বিভিন্ন চ্যানেলে সন্ধেবেলায় টেলিভিশন ইন্টেলেকচুয়ালদের ছদ্মবেশে দেখতে পাবেন। আমি এই দুই দলের কোনোটার মধ্যেই আনফর্চুনেটলি পড়ি না। ফলে আমি যা বলি সেটা আমার নিজের অধীত বিদ্যা, অভিজ্ঞতা, ঘটনাবলী ইত্যাদি দেখে আমার যেটা মূল্যায়ন, আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার মূল্যায়নের সঙ্গে আরও 10 জনকে একমত হতে হবে। আমি সেই চলতি হওয়ার পন্থী হওয়ার লোক নই। সুতরাং এই যে মোথাবাড়ির ঘটনাটা ঘটে গেল, তা নিয়ে নানা মুনি নানা মত তারপর থেকেই অষ্টপ্রহর দিচ্ছে। টেলিভিশনের স্টুডিওতে একটার পর একটা খুব গরম করা বিতর্ক হচ্ছে শুনলাম। আরও কত কিছু যে হবে এটাকে কেন্দ্র করে, আপনারা শুধু দেখতে থাকুন। কেননা এটা খুব একটা টেলিভিশন ফ্রেন্ডলি ইভেন্ট। সব ইভেন্ট তো টেলিভিশন ফ্রেন্ডলি হয় না। এই মোথাবাড়ির ঘটনাটাই কাগজে লিখে আপনি যে সুখ পাবেন বা পড়ে টেলিভিশনের পর্দায় দেখলে সেই ব্যাপারটাই আপনার কাছে 10 গুণ অ্যাম্প্লিফাইড হয়ে আপনার মনকে প্রভাবিত করবে। টেলিভিশন মিডিয়ার এখানেই জোর, আবার এখানেই তারা সবচেয়ে বড় সামাজিক আপদ। আমার বক্তব্য হচ্ছে, আমি আজকে আমার মতো করে এই যে মোথাবাড়ি কাণ্ড নিয়ে এত প্রলয় হচ্ছে চতুর্দিকে, ওই যে লোকটা বিরাট বিপ্লবীর সেজে ভ্যানের উপর দাঁড়িয়ে জনতাকে উস্কেছিল, সে শেষ পর্যন্ত আজ বাগডোগরা থেকে ধরা পড়েছে। তার সঙ্গে আরও একজন আছে যার নাম নিয়ে কোনো চর্চা হচ্ছে না। এই ভদ্রলোক একটা ইউটিউব চ্যানেল চালান, দক্ষিণ 24 পরগনার মানুষ। তিনি এই মফাকরুলের সঙ্গে বাগডোগরা এয়ারপোর্টে কেন ছিলেন, কেন তার সঙ্গে পালাচ্ছিলেন, এর কোনো হিসেব নেই। অতএব তত্ত্ব শুরু হয়েছে যে ইট কুড বি এ খুবই সংগঠিত একটা একবার যাকে বলে না, একটা ওয়েল অর্গানাইজড, ওয়েল প্ল্যান, যেটা সুপ্রিম কোর্ট কোনো ঘটনা সেভাবে না দেখেই বলে দিয়েছে যেটা ওয়েল প্ল্যান্ড, ওয়েল থট আউট, ওয়েল আর্টিকুলেটেড হয়েছে, সহসা হয়নি। এখন এইভাবে আপনি চাইলে দেখতে পারেন। আরেকটা যেটা রাজনৈতিক দলগুলো চাইবে, সেটা হচ্ছে যে লোকগুলোকে ধরা হয়েছে তারা কোন রাজনৈতিক দলের লোক, সেটা যে কোনোভাবে হোক খুঁজে বের করা। সেই কাজটা শুরু হয়ে গেছে, পুরো দমে চলছে। কেউ তৃণমূলের পাশে কাউকে দেখিয়ে দাবি করছেন সবাই তৃণমূল। দিদিমণি বললেন, এতদিন অমিত শাহকে গাল দেওয়ার পর আজ দেখছি আসাউদ্দিন ওয়েসির লোকটার নাম উচ্চারণ না করে তাকেই এই ঘটনার জন্য প্রধানত দায়ী করে আইএসএফ এবং অনেক কমিউনাল ফোর্সেস আছে। বিজেপি যেমন কমিউনাল, তেমনি
আরও কমিউনাল ফোর্সেস আছে। মহিলার সাহস হয় না যে বিজেপিকে কমিউনাল বলার সঙ্গে সঙ্গে সংখ্যালঘুদের মধ্যে যে সাম্প্রদায়িক উস্কানির ব্যাপারটা আছে বা সাম্প্রদায়িকতার বিষ যারা ছড়ায়, তাদের মুসলিম সম্প্রদায়ের নামটাই নেবে না। আর এর ফলই আগামী নির্বাচনে তাকে ভুগতে হবে, কিন্তু সেটা ভিন্ন প্রসঙ্গ। আইএসএফ সাম্প্রদায়িক, মিম ইজ এ রিকগনাইজড ইন্ডিয়ান পার্টি। আসাদউদ্দিন ওয়াইসি তার চেয়ারম্যান, সর্বময় নেতা, প্রত্যেকবার হায়দ্রাবাদ থেকে বিপুল ভোটে জিতে আসেন। তার বাবা একসময় পার্লামেন্টে ছিলেন। অত্যন্ত শিক্ষিত এবং এক্সট্রিমলি এরুডাইট কনস্টিটিউশনাল স্কলার। যখন পার্লামেন্টে দাঁড়িয়ে কোনো বক্তৃতা দেন, তখন সেটা মন্ত্রমুগ্ধের মতো শোনা ছাড়া কোনো রাস্তা থাকে না। অতএব ইলেকশন কমিশন দ্বারা রিকগনাইজ একটা দলের সমর্থককে আমরা যদি সোজা তার গায়ে মৌলবাদী তকমা লাগিয়ে দিই, তাতে আমার হয়তো একটু গাত্রদাহ কমতে পারে, কিন্তু যে দলকে নির্বাচন কমিশন স্বীকৃতি দিয়েছে এবং হায়দ্রাবাদে যাদের উপস্থিতি চোখ ধাঁধানো, কেননা হায়দ্রাবাদ শহরটা তো নিজামের শহর ছিল, এদেরকে অনেক সময় রাজাকার বলে গালাগাল দেওয়া হতো, এখনও কেউ কেউ লোক দেয়। কিন্তু মূল কথাটা হলো মিম করাটা অপরাধ কি অপরাধ নয়। আর আইএসএফ যদি সাম্প্রদায়িক হয়, তাহলে তৃণমূল কংগ্রেস ট্রিপল সাম্প্রদায়িক। ওদের লিস্টটা দেখেছেন যে প্রার্থীদের তালিকা দিয়েছে? আমি নৌসাদের বা ওই পীরজাদাদের পীরচাপড়ানি পাওয়ার জন্য এসব কথা বলছি না, আমার দরকারও নেই। কিন্তু যেটা চাক্ষুষ করলাম সেটা হলো আইএসএফের ওই প্রার্থী তালিকায় অনেক হিন্দুর নাম আছে, এবং তার চেয়েও বড় কথা মার্জিনালাইজড হিন্দু জাতপাতের লোকেদের নামও আছে। সুতরাং আমি বলে দিলাম কমিউনাল ফোর্স, আর তারা কমিউনাল হয়ে গেল। এটা মমতা ব্যানার্জির এক ধরনের বিকৃত মানসিকতার প্রতিফলন ছাড়া আর কিছু নয়। আর কারা আছে কমিউনাল ফোর্সেস তিনি তা বললেন না। অন্যদিকে বিজেপি দায়টা টিএমসির ঘাড়ে চাপাতে চেষ্টা করছে। উদ্ভ্রান্ত মমতা আগে কংগ্রেসকে দায়ী করেছিলেন, আজকে দেখলাম মিমকে দায়ী করছেন। সুতরাং রাজনীতিবিদরা তাদের এই পরিচিত খেলাটা খেলবেন, এ নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই, কারুর মনেই কোনো সন্দেহ থাকা উচিত না। আর টেবল টপ ইন্টেলেকচুয়ালরা যে যার রাজনৈতিক ডিসপোজিশন মতো এই ঘটনাটাকে ব্যাখ্যা করবেন। কেউ বলবেন এটা যারা খুব বেশি দেখবেন হঠাৎ করে দেশপ্রেমিক হয়ে উঠেছে, কথায় কথায় যে কোনো ঘটনায় মুসলিমরা ইনভলভ থাকলে তার পিছনে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং আন্তর্জাতিক মৌলবাদীদের চক্রান্ত, আর বাংলাদেশে কিছু লোকের তারা যে স্লোগান দিয়েছিল সেই স্লোগানকে আউড়ে পশ্চিমবঙ্গে এনে এই লোকগুলোর উদ্দেশ্য হচ্ছে তাই একথা বলা, এরকম লোক এখন প্রচুর ছেয়ে গেছে। এত দেশপ্রেমিক যদি বাঙালি হতো না, তাহলে আমাদের জাতটার এত দুরবস্থা হতো না। আমরা দেশপ্রেমিকও নই, আমরা বাংলা প্রেমিকও নই, আমরা বাঙালি প্রেমিকও নই, আমরা কিচ্ছু নই। আমরা যে যার ক্ষুদ্র রাজনৈতিক অবস্থানের মধ্যে দাঁড়িয়ে
আমার পক্ষে যেটা সুটেবল সেই ন্যারেটিভটা বলবো, আর অন্যের পক্ষে যেটা আনসুটেবল সেটা আমি আরও বেশি করে বলবো, যাতে তার গায়ে জ্বালা লাগে। আমি বিষয়টাকে তাই তুতু ম্যামার স্তরে দেখছি না। এর পিছনে দেশ বিরোধী খুব সক্রিয় হয়ে রাস্তায় নেমেছে। একজন বললেন চিকেন নেকে পৌঁছানোর পথে এটা একটা খুব ইম্পর্টেন্ট সড়ক। আরেকজন বললেন এটা যে দেশ বিরোধীদের কারবার নয়, কে গ্যারেন্টি দেবে? আরে বাবা, এনআইএ-কে তো সেই জন্যই নামানো হয়েছে। থোড়া তো সাবর করো। আজকেই তো এনআইএ গেছে 20 জনের টিম নিয়ে, দেখা যাক না কি হয়। কিন্তু তার জন্য কেউ অপেক্ষা করতে প্রস্তুত নয়। দাগিয়ে দাও, দাগিয়ে দাও, দাগিয়ে দাও। এবং এই দাগিয়ে দেওয়ার রাজনীতি পশ্চিমবঙ্গকে আজকে একটা সুপ্ত আগ্নেয়গিরির, যেটা থেকে লাভা উদ্গীরণের মুখে আছে, সেই রকম একটা জায়গায় পৌঁছে দিয়েছে। কিন্তু এ ব্যাপারে কোনো ইলিউশন আমাদের কারো রাখা উচিত নয়। আমি মোথাবাড়ির ঘটনাটাকে সেই দৃষ্টিভঙ্গি থেকে আমার সামান্য বিচার বুদ্ধি অনুযায়ী ব্যাখ্যা করব। আমার মতে কে ইনভলভড, কে নয়, দেশবিরোধী কিনা, না দেশপ্রেমীকে ভর্তি, রাস্তা অবরোধ করে চিকেন নেক আটকানো হচ্ছিল কিনা, এই আলোচনা করে যারা সুখ পাবেন তারা পাবেন। আমার মনে হয়েছে এই যে একটা দিগ্ভ্রষ্ট, বিতর্কিত এসআইআর প্রসেস বাংলায় সেই কবে থেকে চলছে, এবং এই প্রসেসের ফলে যারা ভোটাধিকার খোয়াচ্ছেন, হিন্দু হোক বা মুসলিম, মতুয়া হন বা কাস্ট হিন্দু, উপজাতি হন বা শিডিউল কাস্ট, তারা সহজে মেনে নেবেন কেন বলুন তো? যদি তারা জেনুইন ভোটার হন এবং ব্যাপারটার প্রসেসের মধ্যে যদি একটা সাংঘাতিক ট্রান্সপারেন্সি থাকতো এবং প্রকৃত অর্থে নিরপেক্ষ লোকেরা, সে যারা সরকারি চাকুরে, যারা আইআরও হয়েছেন, যারা ইআরও হয়েছেন, যারা ডিও হয়েছেন, তারা যদি নিয়ম মেনে এই ভোটার লিস্ট তালিকা করার কাজটা সম্পন্ন করতেন, তাহলে দেখতেন এইসব ঝঞ্ঝাট হতোই না। ঝঞ্ঝাট হয়েছে কেন? কেননা এর মধ্যে আইপ্যাক ঢুকে পড়েছে। আইপ্যাক চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেসের কপালে যখন ভাঁজ পড়ে যাচ্ছে, এত লোক মৃত, এত লোক স্থানান্তরিত, এত লোক নেই ইত্যাদি, এই ক্যাটেগরিগুলোতেই 63 লাখ লোক বাদ পড়েছে, তখন অতি সক্রিয়তা দেখিয়ে যেভাবে পারা যায়, যাকে পারা যায়, নাম তারা ঢুকিয়ে দিয়েছে। এবং এই কাজে কারা সাহায্য করেছে? নিশ্চয়ই ইআরও এবং তারপরে ডিইও। সুতরাং গোটা বিষয়টার যদি ঠিকঠাক তদন্ত শুরু করা যায়, তাহলে যে বিডিওরা এই বিভ্রাট করে বসে আছেন, ইআরওরা করে বসে আছেন, যেসব ডিইওরা তাদের নাকের ডগায় ঘটনা ঘটেছে, তাদেরকে চিহ্নিত করে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না যায়, তাহলে ভবিষ্যতে ভোটার তালিকা
তৈরির প্রস্তুতি পর্ব পশ্চিমবঙ্গে অন্তত এই ধরনের প্যাটার্নই ফলো করবে। মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনের সঙ্গে যুদ্ধ করবেন বলে যতভাবে পেরেছেন জিনিসটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এবং আজকে যারা এতজন ডিএম বদলি হয়েছে বলে, এসপি বদলি হয়েছে বলে কুম্ভীরাশ্রু বর্ষণ করছেন, হাইকোর্টের দরজায় কড়া নাড়ছেন, তারাও জানেন যে এরা কেউ বা উর্দিধারী তৃণমূলী, আর কেউ প্যান্ট শার্ট পরা অথবা শাড়ি পরা তৃণমূলী। অন্তত 4 জন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেভাবে তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতো আচরণ করেছেন এবং তাদের যতখানি ক্ষমতা ছিল তা প্রয়োগ করে ভোটার লিস্টে নানাবিধ কারসাজি করিয়েছেন, তাদের বদলি করলেই শুধু চলবে না। অতএব আমার সাজেশন নাম্বার 1, সেটা হলো এই পরিস্থিতি হলো কেন, কোথায় কোথায় হলো, এবং ইলেকশন মেশিনারির সঙ্গে সেই সময় কারা সংযুক্ত ছিল, প্রত্যেকটা লোককে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে এই ডিএম হোক আর আইপিএস হোক আর অমুক হোক আর তমুক হোক এমন ডিসিপ্লিনারি প্রসিডিংসের মধ্যে ফেলতে হবে যাতে তাদের ভবিষ্যৎটা চিরকালের মতো কালিমালিপ্ত হয়ে যায় এবং সর্বনেশের মধ্যে পড়ে। এটা গেল প্রথম। দ্বিতীয় কথা হলো, এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে আমার মনে হয় এই মোথাবাড়ি আসলে একটা মহাপ্রলয়ের ইঙ্গিত শুধু দিয়ে গেল। সেটা কি? সেটা হচ্ছে শ্যাম দিবান প্রায় প্রত্যহ বলে যাচ্ছেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, এই যে অ্যাডজুডিকেশন প্রসেসের আওতায় যাদেরকে আনা হয়েছে তাদের প্রত্যেকেরই নাকি 2002-এর ভোটার তালিকায় ম্যাপিং হয়ে গিয়েছিল। এটা সত্য না মিথ্যে আমার পক্ষে বলা সম্ভব নয়। মিথ্যা যদি হয় তাহলে নির্বাচন কমিশনের শুড কাম ক্লিন অ্যান্ড টেল দ্য ওয়ার্ল্ড যে না, এরকম ব্যাপার নয়। কেননা আমি লক্ষ্য করে দেখেছি এসআইআর সংক্রান্ত প্রতিটি শুনানিতে অ্যাড নসিয়াম দিওয়ান সাহেব এই কথা বলছেন। এবার প্রশ্ন হলো, যদি সত্যি এদের নাম ম্যাপড হয়ে গিয়ে থাকে অলরেডি, তাহলে ওয়াই শুড দে বি ব্রট আন্ডার অ্যাডজুডিকেশন অ্যাট অল? আমার ছেলে মেয়ের ক্ষেত্রে, বইয়ের ক্ষেত্রে হয়নি, আমার ক্ষেত্রে হয়েছিল। শুনানিতে গেছি, জমা দিয়েছি, নাম উঠে গেছে। সুতরাং যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগগুলো যদি ইলেকশন কমিশন অ্যাড্রেস না করে তাহলে হোল এক্সারসাইজ লুজেস ইটস লেজিটিমেসি। ওই গৌতম বুদ্ধ হয়ে বসে থাকা দিল্লির ঢ্যাঁড়স কুমারের মাথায় এসব ঢোকে কিনা আমি বলতে পারবো না, কিন্তু যেটা বলতে পারি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআরকে কেন্দ্র করে, নট উইথস্ট্যান্ডিং দিদিমণির ডিস্ট্রাকটিভ রোল, যা হয়েছে সেটা কোনো সভ্য গণতান্ত্রিক দেশে হওয়া উচিত নয়। এবার মোথাবাড়ি তাহলে কি ইঙ্গিত দিচ্ছে দেখুন। অ্যাডজুডিকেশন প্রসেস শেষ হলে অন্তত 25-26 লক্ষ লোকের নাম অ্যাপেলেট ট্রাইব্যুনালে যাবেই। এবার প্রশ্ন হলো, এদের মধ্যে কতজন
আপিলে যাবেন। তৃণমূল তো বলেই বেড়াচ্ছে, সমস্ত দিদিমণি প্রতিটা মিটিংয়ে বলে বেড়াচ্ছে এটা আমাদের দলের দায়িত্ব, যাদের নাম বাদ গেছে তারা যাতে অ্যাপিল করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আবার কেউ কেউ বলছেন না, এত অ্যাপিলে যাবে না, দেখবেন মাত্র 30%, 40% যেতে পারে, বাকিরা সবাই জানি যে তাদের নাম ভুলভালভাবে তোলা আছে, অতএব আর এরা অযথা শ্রম করবেন না। কেউ জানে না কতজন মানুষ শেষ পর্যন্ত অ্যাপিলে যাবেন, কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে ভবিষ্যতের ভোটার লিস্টে নাম উঠবে বা উঠতে পারে এই আশ্বাসের বিনিময়ে অ্যাপিলে যাওয়া লোকেদের শুনানি বা হোয়াটএভার একেবারে শেষ না হওয়া পর্যন্ত রাজ্যে যদি নির্বাচন হয়, তাহলে মোথাবাড়ি যা হয়েছে সেটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়তে বাধ্য। এটা হতে পারে না যে 24-25 লক্ষ লোকের নাম অ্যাডজুডিকেশন প্রসেস থেকে বাদ গেল, তারা অ্যাপিলের সুযোগ পেলেন, অথচ সুযোগের ফল পাওয়ার আগেই রাজ্যে নির্বাচনটা হয়ে গেল তাদেরকে বাদ দিয়ে। এটা মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সবচাইতে নির্মম উপায়। অতএব যে কথাটা আমি গোড়া থেকে বলে আসছি, আজকেও আবার পুনরুক্তি করব, যে দুটো সম্ভাবনার যে কোনো একটা হতে পারে। 23 এবং 29-এর ডেডলাইনে যে কোনো মূল্যে আমরা স্থির থাকব। নির্বাচন কমিশন যদি এইরকম একটা অনমনীয় দৃষ্টি নেয় এবং সুপ্রিম কোর্ট যদি সেখানে চুপ করে থাকে, তাহলে কিন্তু বাংলা অশান্তির মুখে পড়বেই। আর একদিকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা রোজ বলছেন যে আমাদের কাছে একজন বৈধ ভোটারের ভোট প্রয়োগের অধিকার ইকুয়ালি ইম্পর্টেন্ট। তাই যদি হবে, তাহলে এতবার করে লাইনে দাঁড়িয়ে যারা শেষ পর্যন্ত আপিলে যাবেন তারা ঠিক বলছেন না ভুল, সেটা জানার আগেই আপনি নির্বাচনটা করে ফেলবেন কেন? দ্যাট উইল নট বি এ পিপলস রিফ্লেকশন। 24-25 লক্ষ লোক মানে পশ্চিমবঙ্গে বহু কনস্টিটুয়েন্সি আছে 2 লাখ, 2.25 লাখ মানুষের। তার মানে স্টেট 12-13টা কনস্টিটুয়েন্সির টোটাল ভোটার যত, তার সমতুল্য হচ্ছে এই ডিলিটেড নামগুলো। আর যেভাবে চতুর্দিকে বাতাবরণ তৈরি হয়েছে এবং যেটা দিদিমণি উস্কেই যাচ্ছেন, এই যে ভোটার তালিকা থেকে আপনাদের নাম বাদ গেল, এবার আপনাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। অন্যদিকে বিজেপির সব একেবারে ছোট বড় মাঝারি সবাই বলার চেষ্টা করছেন সবাই নাকি বাংলাদেশি অনুপ্রবেশী আর রোহিঙ্গা আর অমুক তমুক জিহাদি, আর চুন চুনকে এক একটা করে ঘুষপেটি ধরবো আর ঘাড় ধরে বাংলাদেশে পাঠিয়ে দেব। এর কোনোটাই ভোটাধিকার হারানো মানুষের কাছে
ইররেসপেক্টিভ অফ হিজ রিলিজন, খুব আশাব্যঞ্জক কথা নয়। ফলে আমার যত দিন যাচ্ছে, যত প্রহর যাচ্ছে, যত বিষয়টাকে আমি বোঝার চেষ্টা করছি, ততই যেন মনে হচ্ছে কিছুতেই সময়ে এ রাজ্যে ভোট হতে পারে না। আজকেই কোন কাগজে দেখছিলাম না, কোনো ওয়েবসাইটে, আমাদের এখানকার সিইও বলেছেন, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে অ্যাপেলেট ট্রাইব্যুনাল কবে থেকে কাজ শুরু করবে, তিনি বললেন আমি বলতে পারবো না। এই যদি অবস্থা হয়, মোথাবাড়ি কাণ্ডের পরে সর্বত্র বিচারকরা কাজ করছেন কিনা, আগে তাদের যে স্ফূর্তি বা গতি ছিল সেটা রক্ষিত হয়েছে কিনা, পশ্চিমবঙ্গের মিডিয়া এইসব নিয়ে খবরই করে না। যদিও এগুলো ওই মোথাবাড়ির অনুষঙ্গে সবচেয়ে বড় খবর বলে আমি মনে করি। সুতরাং অ্যাডজুডিকেশন প্রসেসটাও ডিলেড হতে পারে। এই ভয়াবহ পরিস্থিতিতে নিরাপত্তার কথা কে ভাবে না? আর বিচারক যাদের বলা হয়েছে, সুপ্রিম কোর্ট প্রায় ঘাড় ধরে বলেছে যে কাজ তারা কোনোদিন করেননি, করার কথা নয়, একেবারে আপাদমস্তক একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ল্যারিক্যাল জব, আবার তারপরে মার খাবেন, তার পরিবারের লোকজন নিরাপত্তার অভাব বোধ করবেন, তৃণমূলী গুন্ডারা চমকাবেন, 8 ঘন্টা অবরুদ্ধ থাকার পর কোনো মতে বেরিয়ে আসার সময় গাড়ির কাচ ভেঙে দেওয়া হবে, ড্রাইভারকে পেটানো হবে, পাথর ছোড়া হবে। এরা কি সব বানের জলে ভেসে এসেছেন নাকি? সুতরাং মোথাবাড়ি একদিকে যেমন মানুষের ক্ষোভের, সঙ্গত ক্ষোভের বহিঃপ্রকাশ, অন্যদিকে তেমনি গোটা রাজ্যের নিরাপত্তার পরিবেশ সম্পর্কে একটা মস্ত বড় প্রাসঙ্গিক প্রশ্ন তুলে দিয়েছে। এই দুটি প্রশ্নের মীমাংসা না করে বাংলায় ভোট হলে সেটা গণতন্ত্রের মস্ত বড় প্রহসন ছাড়া আর কিচ্ছু হবে না। নমস্কার, ভালো থাকবেন।